ওপেনারদের কথাও বলতে চাইবো যাদের উপরে ভর করেই দলগুলো আসলে ভালো পারফর্ম করেছে। এখানে আলোচনা আছে। Exactly, আপনি আমাদেরকে সেই নামগুলো দেখান। ট্রু, যে নামগুলো এখানেও নাইম শেখ যেহেতু লিড রানস করে তিনি তো আছেন। তানজিদ তামিম 4 ম্যাচে 187 রান তিনি করেছেন। জিশান আলম যে নামটা, তিনি মাত্র 2টো ম্যাচ খেলেছেন, এর মধ্যেই 127 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলেছিলেন। ফাইনালে সেভাবে ক্লিক করতে পারেনি। 70.50 তার গড়, 128 স্ট্রাইক রেট। সাইফ হাসান 4 ম্যাচে 127 রান, 31.75 তার গড়। আনিসুল ইসলাম ইমন 3 ম্যাচে 93 রান। জাকির হাসান 3 ম্যাচে 69 করতে পেরেছিলেন। পারভেজ হোসেন ইমন 3 ম্যাচে 66। এটা দেখে হয়তো বা খানিকটা হতাশ লাগতে পারে, কারণ রেগুলার ক্যাম্পেইনার পারভেজ হোসেন ইমন কিন্তু বনে গিয়েছিলেন। সেম গোস ফর সাইফ হাসান অ্যাজ ওয়েল। ফাইনাল ম্যাচটা ছাড়া বাকি ম্যাচগুলোতে সেভাবে করে পারফর্ম করতে পারেনি। সবশেষ যেই ওডিআই সিরিজটা বাংলাদেশ খেলেছে সেখানে ওপেন করেছে কে? সাইফ, সৌম্য। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সৌম্য সরকার নামটা খুঁজে পাওয়া যাচ্ছে না, টপ এখানে নাই, এখানে নাই সাইফ, সৌম্য। আচ্ছা, তো সেই জায়গা থেকে সৌম্য সরকারকে 5 মাস পরে তার আগের ওই ফর্মটাকে বিবেচনায় এখন 11-এ রাখবে কিনা, ইটস আ কোয়েশ্চেন। যদি সৌম্য সরকার স্কোয়াডে থাকে, 11-এ না থাকে, বা সেখানে যদি 11-এ অন্য কেউ বিবেচনায় আসে, কে আসবে? সাইফকে আপনি যদি রাখেন তাহলে তার সাথে কন্টেন্ডার কে? তানজিদ তামিম, নাইম শেখ। এখন নাইম শেখকে আপনি নেবেন নাকি দিবেন না, সেটা বড় প্রশ্ন। ইটস আ কোয়েশ্চেন। হি হ্যাজ ডান ওয়েল। এখানে তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট, তিনি টপ রান স্কোরার, তিনি 4টা থেকে 260, এখানে লেখা আছে মনে 240 হবে, 240 রান, 240 রান। সো 240 রান তার। সো সবই তো ভালো ছিল। এখন মোহাম্মদ নাইম শেখ ঢুকবে ওপেনিংয়ে নাকি তানজিদ তামিম ঢুকবে? তানজিদ তামিমের আবার স্ট্রাইক রেটটা বেটার। নাইম শেখের স্ট্রাইক রেট 87, তানজিদ তামিমের স্ট্রাইক রেট 109। সো ওপেনিংয়ে যেটা লাগে, একজন অ্যাঙ্কার করবে, আরেকজন অ্যাগ্রেসিভ খেলবে। দুজন যদি অ্যাঙ্কার করতে থাকে, দুজন যদি সেলে ঢুকে যায়, তাহলে কালকের মতো অবস্থা হবে। প্রতিপক্ষ আপনাকে পেয়ে বসবে, আপনাকে চাপ দিবে, এবং সেই চাপটা আপনি যখন কনজিউম করতে থাকবেন তখন প্রতিপক্ষ আস্তে আস্তে আপনাকে প্রেস করতে থাকবে। সো এই প্রেসিং এর চান্স দেওয়া যাবে না, আপনাকে প্রেশার ব্যাক করতে হবে। সো সেই জন্য একজনকে দরকার হু উইল ব্যাট ইন হাই স্ট্রাইক রেট। সাইফ হাসান ক্যান ডু দ্যাট, বাট তানজিদ তামিম ইউজুয়ালি ন্যাচারালি হি ইজ আ স্ট্রোক মেকার। তিনি কিন্তু বসে থাকেন না, হি প্লেইস, হি ওয়েটস, অ্যান্ড ওয়েনেভার হি গেটস দ্য বল সেটাকে হিট করে দেন। তার স্ট্রাইক রেটটা আপনি দেখেন কম্পেয়ার টু আদার্স। জিসান আলম ফ্যান্টাস্টিক, 128 ওডিআইতেই। সো 2টো ম্যাচ তিনি খেলেছেন, 127 করেছেন, এবং যেই 127টা তিনি করেছিলেন সেখানে প্রথম 44 রানের মধ্যে তিনি একটা শটও এয়ারে খেলেন নাই, সব গ্রাউন্ডের শট। এয়ারে খেলেন নেই একটা শটে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বলেন? অ্যাবসলিউটলি, আমাদের দেশে এটার একটা ঘাটতি ছিল। আমরা অলওয়েজ লফটেড ড্রাইভের দিকে যেতে চাই, প্রচুর ক্যাচ ছুড়ে দিয়ে আসি। এবং আপনার কাছেও আমি জানতে চাইছিলাম যে আসলে এই যে আপনি আপনার ক্যারিয়ারের কথাই যদি, আপনি দীর্ঘ সময় কমেন্ট্রি করেছেন, ক্রীড়া সাংবাদিকতা করেছেন, শুরু থেকে আপনার কণ্ঠে আমরা বলতে শুনেছি যে বাংলাদেশের টপ অর্ডার কেন ক্লিক করতে পারে না, কবে এই টপ অর্ডারের ঘাটতি মিটবে। একটা সময় দীর্ঘ সময় তামিম ইকবাল একাই ছিলেন, তার সঙ্গী খুঁজতে হয়েছে। এখন এই যে ট্রানজিশনটা, এখন আমরা খাচ্ছি কোন দুজনকে বা তিনজনকে আমরা সেখানে সেট করব, এই ট্রানজিশনটা আপনি কিভাবে দেখেন? খুব ভালো, এটাই আমাদের দরকার ছিল, এটাই আমাদের লাগবে, এবং এটাই আপনাকে ধরে রাখতে হবে। এটাকে আরো স্ট্রং করতে হবে। কিভাবে? আপনার যখন রিজিওনাল ক্রিকেট আস্তে আস্তে স্ট্রং হবে, তখন এই জিনিসটার অভাবটা আপনার অটোমেটিকলি চলে যাবে, আপনার টেনশনই করতে হবে না। আপনি বিসিবিতে বসে আছেন, আপনি সেন্ট্রাল পজিশনে বসে আছেন, আপনি শুধুমাত্র রিজিওনাল ক্রিকেটটাকে ফাংশনাল করেন, আপনি দেখবেন যে অটোমেটিক এসে জমে থাকবে, পাইপলাইনে এসে অটোমেটিক সিরিয়ালে এসে জমে থাকবে। আপনার ইন্ডিয়াতে কি হয়? আপনি যখন কেউ ন্যাশনাল থেকে ছিটকে যায়, তার টেনশনটা কে করে? স্টেট করে। সে আবার তার স্টেটের খেলায় ফেরত যায়। আপনি ধরেন এনসিএল, আপনি ধরেন বিসিএল, আপনি ধরেন হচ্ছে এখানে অন্য কোনো টুর্নামেন্ট, তো সবগুলো টুর্নামেন্ট সেম স্ট্রাকচারে আমার রিজনে থাকতে হবে। আমি যখন ন্যাশনাল থেকে ছিটকে গেলাম, তখন আমার কাজ কি? তখন কি আমার রুটি রুজি বন্ধ? এখন বন্ধ। সবাই তো আর প্রিমিয়ার লিগে চান্স পাচ্ছে না, সবাই তো আর এনসিএল এর টিম পাচ্ছে না, সবাই তো বিসিএল এর টিম পাচ্ছে না। তাহলে ওরা কি করবে? ওরা রিজিওনালের প্রিমিয়ার লিগ যেটা, তারা ওইখানে খেলবে। ওইখানেও আমার একটা প্রিমিয়ার লিগ থাকতে হবে, সেখানেও আমার এনসিএল বিসিএল থাকতে হবে, মানে ওই ফরম্যাটের খেলা থাকতে হবে, টুর্নামেন্ট থাকতে হবে। তখন আর আমার রুটি রুজির চিন্তা আমাকে করতে হবে না যে আমি ন্যাশনাল থেকে বাদ পড়ে গেছি, তার মানে আমার আর কিছু করার নাই, ক্রিকেট আমাকে কি দিল, আমি শেষ। ওই জায়গায় যেতে হবে না।
আপনিও সম্ভবত এই গল্প শুনেছেন যখন আমরা চট্টগ্রাম গিয়েছি বা যখন আমরা সিলেটে গিয়েছি বিভিন্ন সিরিজ কভার করার জন্য, সেখানে আশেপাশে যে একাডেমিগুলোতে প্র্যাকটিস চলে সেখানে অনেক ক্রিকেটার দেখবেন এসে এরকম বলবে, আমাদের কাছেই বলেছে, হয়তো অন্য একটা স্টোরি করতে গিয়েছে, সেখানে এসে বলছে যে ভাই এই অবস্থায় আছি, খেলা নাই, এখন এই কাজ করছি, এখন পার্ট টাইম এটা করছি, পার্ট টাইম ওইটা করছি। কিন্তু পার্ট টাইম এটা আর ওইটা করে কয়দিন? Absolutely. সে তো ক্রিকেটে থাকতে চায়, অ্যান্ড ক্রিকেট খেলা হলে কিন্তু সেখান থেকে একটা ম্যাচ ফিসে পাইতো, কম হোক বেশি হোক, সেটা দিয়ে তার সংসারটা চলতো। তো ওই প্রসেসটা যখন আসবে তখন আর কেউ ক্রিকেটটা ছেড়ে দিবে না, তখন সে রেগুলার ক্রিকেট খেলতে পারবে। এখন রেগুলার ক্রিকেট খেলতে পারে না, এখন রেগুলার ওই ক্রিকেটের বাইরের অনেকটা সময় তাকে বিভিন্ন জায়গায় পার্ট টাইম কাজ করতে হয়, জব করতে হয়। হয়তো ক্রিকেটটাই পার্ট টাইম হয়ে যাচ্ছে তখন ক্রিকেট হচ্ছে পার্ট টাইম, তখন ক্রিকেটটা মানে আমার যেটা প্যাশন সেটা আমার প্রফেশন হচ্ছে না। Absolutely. That's frustrating আসলে। এটা ফ্রাস্ট্রেটিং না? এটা অনেক ফ্রাস্ট্রেটিং। সো আপনি যখনই হচ্ছে আপনার রিজিওনাল ক্রিকেটটাকে অন করবেন রাফি, তখন দেখবেন যে আপনি আপনার কোনো অ্যাঙ্গেল থেকে প্লেয়ার প্রডিউস নিয়ে আপনাকে ভাবতে হচ্ছে না। এখন যেই জায়গাগুলো হচ্ছে এগুলো কিন্তু বিভিন্ন রকম টুর্নামেন্টেরই ফসল। স্কুল ক্রিকেটটা যখন হবে, স্কুল ক্রিকেট আপনাকে কিছু প্লেয়ারকে এনে দিবে, তারা যখন আস্তে আস্তে এইজ লেভেলের ক্যাম্পগুলোতে থাকবে, সেখান থেকে একটা বাঞ্চ তৈরি হবে, সেখান থেকে এখন যে প্রসেসটা আছে এটাতে আপনি পাচ্ছেন। কিন্তু যখন আপনি রিজনে যাবেন তখন আপনি আরও পাবেন, ওই জায়গাটা আমাদের দরকার। সো এই জিনিসটা আমাদের এখন টপ অর্ডার নিয়ে ভালো হচ্ছে, আমাদের সেম পেস নিয়ে হচ্ছে, আমাদের হচ্ছে না লেগ ব্রেক নিয়ে, আমাদের হচ্ছে না অফ ব্রেক নিয়ে, আমাদের হচ্ছে না মিডল অর্ডার নিয়ে। এই তিনটা জায়গায় কিন্তু এখনো আমাদের ধাক্কাধাক্কিটা হচ্ছে না। টপ অর্ডার নিয়ে ধাক্কাধাক্কি হচ্ছে, পেস অ্যাটাক নিয়ে ধাক্কাধাক্কি হচ্ছে। পেসার অভাব নেই, আপনি দেখেন। আপনি রিশাদের কথা বললেন, আরো 10-12 জন রিশাদ থাকা উচিত। আর 3টা রিশাদ কোথায়? লেগ স্পিনার আর 3টা রিশাদ কই? মানে পুরো দেশে আপনি ছাকনি দিয়ে ছেকে একটা মাত্র লেগ স্পিনার পাবেন। তাহলে ওই লেগ স্পিনার যখন আমার কোনো কারণে ইনজোর্ড থাকবে তখন সেই গ্যাপটা কে পূরণ করবেন? আসলে সেই প্রশ্নটা থাকবে। আমরা একটু ইন্টারন্যাশনাল সিরিজেও যেতে চাই। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে নানান রকম ফেসবুক স্ট্যাটাস, নানান রকমের নানামুনির নানা মত শোনা যাচ্ছে, যেহেতু সারা দুনিয়াব্যাপী যুদ্ধ। সেটার আগে আমি আপনাকে জাস্ট একটা প্রশ্ন করি, ওই প্রসঙ্গে আপনি যাইয়েন, তাহলে আপনি ওপেনিং এ কাকে খেলাবেন? আপনার ওপিনিয়নটা কি? স্টাফ চয়েস, মানে তানজিদ তামিমকে আমি অটো চয়েস হিসেবে দেখতে চাই। সাইফ হাসান তিনি আগের সিরিজে ছিলেন এবং লাস্ট ম্যাচটা তিনি যেভাবে খেলেছেন, হি ওয়াজ প্রমিজিং। এবং তিনি নাজমুল শান্ত, 4 লিটন দাস, হ্যাঁ, দ্যাট সাউন্ডস, 5 তাওহিদ হৃদয়, হয়তোবা এই কন্টিনিউটা ধরে রাখাটা আপাতত উচিত। নাইম শেখ, হি ডিজার্ভস এ চান্স, বাট আরেকটু হয়তোবা তাকে হয়তোবা এই স্কোয়াডে তিনি থাকতে পারেন 15 জনের, কিন্তু 11-এ স্কোয়াডে নাইম শেখ থাকবে নাকি সৌম্য সরকার থাকবে? I would prefer আগের ম্যাচটাতে 91 ছিল তার, সেখান থেকে আপনি কি তাকে বাদ দিবেন নাকি রাখবেন? if we consider বাট 5 মান্থস গ্যাপ, মানে আপনাকে অনেক কিছু কিন্তু মাথায় নিতে হবে। এবং আপনি যদি বিপিএল, অদম্য কাপ, বিসিএল বিবেচনায় কনসিডার করেন, নাইম শেখ ইজ এ নো ব্রেনার, মানে তিনি অটোমেটিক্যালি চান্স পাবেন স্কোয়াডে, হি ডিজার্ভস এ চান্স। হয়তো 11-এ চলে আসবেন তানজিদ তামিম, সেখানে তিনি যদি ফেল করেন তাহলে বাহাতি ব্যাটারি হিসেবে তখন আবার নাইম শেখ হয়ে যাচ্ছেন। সৌম্য সরকারের জন্য স্পট দেখেননি রাফি, আমার কোনো দোষ নাই। সো সৌম্য সরকার অবশ্যই এক্সপিরিয়েন্স বিবেচনায় সৌম্য সরকার আনপ্যারাল, মানে এখন যারা 30+ যারা আছেন তাদের মধ্যে বেশি ম্যাচ খেলার বিবেচনা করলে সৌম্য সরকার ডেফিনেটলি উপরের দিককার নাম। কিন্তু হয়তোবা সময় হয় কি, অনেক সময় ব্রেইন ফগও হয় আপনার, ব্যাট প্যাচ বলবো না, কিন্তু তিনি হয়তোবা আরেকটু নিজেকে পরিণত করে যদি আসেন, সেটা হয়তো তার জন্যই আসলে বেনিফিশিয়ারি হবে। ওকে, দ্যাটস ফাইন। সো এই মধুর সমস্যাটা আমরা দেখতে চাই যে সিলেক্টররা তারা কিভাবে আসলে স্কোয়াডটা অ্যানাউন্স করেন। সো উই আর স্টিল ওয়েটিং ফর দ্য স্কোয়াড। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.